আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা থার্মোডাইনামিক্সের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। এর জন্য আমাদের প্রথম কোশ্চেন। তো আমাদের ফার্স্ট কোশ্চেনে বলা হচ্ছে যে এক মোল আদর্শ গ্যাসে চাপ এবং আয়তন ওটার মাঝখানে একটা রিলেশন দেওয়া আছে এবং বলা হয়েছে যে আমরা যদি এর আয়তনকে ভি নট থেকে টু ভি নটে শিফট করি তাহলে এটা তাপমাত্রার যে পরিবর্তন সেটা বের করতে হবে। আচ্ছা, আর বলা আছে যে এখানে পি নট এবং ভি নট এটা হচ্ছে ধ্রুবক। তো এখানে আমার তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করতে হবে, তাহলে আমাকে বের করতে হবে যে ভিনোটার তাপমাত্রা থেকে এবং টু ভিনোতে আমার তাপমাত্রাটা কী হবে। তাহলে তাপমাত্রা পরিবর্তনের জন্য আমার তাপমাত্রার একটা ইকুয়েশন লাগবে, কিন্তু এখানে তাপমাত্রার ইকুয়েশন মানে এখানে কোনো টি যে টার্ম সেটা নাই। তাহলে আমাকে এমন একটা ইকুয়েশন আনতে হবে ফার্স্টে যাতে পি ভি এবং টি তিনটা রিলেটেড থাকে। তাহলে আমাদের যেই আদর্শ গ্যাসের যে সূত্রটা সেটা আমরা আগে লিখি, সেটা হচ্ছে আমার পিভি সমান এন আর টি। আচ্ছা, পিভি সমান এন আর টি। তাহলে এখান থেকে আমরা যদি পি কে এখানে রাখি আর বাকিগুলোকে যদি আরেক পাশে নিয়ে যাই তাহলে এন আর টি ডিভাইড বাই ভি। তাহলে পি ইজ ইকুয়াল টু এটা, তাহলে আমাকে দেওয়া আছে যে পি ইজ ইকুয়াল টু এই জিনিসটা। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে কম্পেয়ার করতে পারি যে পি ইজ ইকুয়াল টু তাহলে পি নট ওয়ান মাইনাস হাফ ভি নট ডিভাইড বাই ভি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এন আর টি ডিভাইড বাই ভি। আচ্ছা, তাহলে এখানে যদি আমি টিটাকে এই পাশে রেখে বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা হচ্ছে আমার ভি পি নট ডিভাইড বাই এন আর ওয়ান মাইনাস হাফ ভি নট বাই ভি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টি। তাহলে টি এর যে ইকুয়েশনটা আমার দরকার ছিল সেই ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি। এখন আমাকে বলা হয়েছিল যে এখানে হচ্ছে এটা এক মোল গ্যাস, তাহলে এক মোল গ্যাসের জন্য আমার এখানে এন এর মানে এক হবে, তাহলে এখানে লিখার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এখন ভি নটের টেম্পারেচারটা কী হবে আর টু ভি নটের টেম্পারেচারটা কী হবে সেটা বের করবো। তাহলে ভি নট যখন আমাদের ভি নট বের করতে হবে তাহলে তখন টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি নট বাই পি নট, যেখানে যেখানে ভি হবে সেখানে সেখানে ভি নট বসাবো। পি নট ডিভাইড বাই আর ওয়ান মাইনাস হাফ ভি নট বাই ভি নট হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা লেখা দরকার নেই। তাহলে এখান থেকে হবে ওয়ান মাইনাস হাফ, কারণ এখানে ওয়ান হবে, ওয়ান মাইনাস হাফ, তাহলে এখানে হবে আমার ভি নট পি নট ডিভাইড বাই টু আর। আচ্ছা, এটা গেল আমার ভি নটের টেম্পারেচারটা কত হবে। আচ্ছা, এখন গেল আমার টু ভি নটের টেম্পারেচারটা কত হবে। যখন টু ভি নট তখন টেম্পারেচারটা কী হবে, তাহলে সেটা হবে আমার টি টু ইজ ইকুয়াল টু, দেখো ভি নটের জায়গায় ভি এর জায়গায় জাস্ট টু ভি নট, তাহলে টু ভি নট পি নট ডিভাইড বাই আর ওয়ান মাইনাস হাফ ভি নট বাই টু ভি নট হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আছে আমার টু ভি নট পি নট ডিভাইড বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফোর। তাহলে এখানে আসবে আমার সেভেন, সেভেন আসার কথা, হ্যাঁ এখানে হচ্ছে আমার সেভেন পি নট ভি নট ডিভাইড বাই ফোর আর। তাহলে আমার যদি এখন টেম্পারেচারের পরিবর্তনটা মানে বের করতে হয় তাহলে সেটা হচ্ছে আমার টি টু মাইনাস টি ওয়ান। তাহলে সেভেন পি নট ভি নট ডিভাইড বাই ফোর আর মাইনাস ভি নট পি নট ডিভাইড বাই টু আর, তাহলে সেটা হচ্ছে আমার ফাইভ পি নট ভি নট ডিভাইডেড বাই ফোর আর। এটা ছিল আমার প্রথম যে কোশ্চেনটা সেটার আনসার। আচ্ছা, তো এরপর দেখবো আমাদের দ্বিতীয় কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেনে বলা আছে যে আমার এখানে তিনটা কার্নো ইঞ্জিন শ্রেণীতে সংযুক্ত, যার একটা গ্রাহক পরেরটা উৎস হিসেবে কাজ করবে, এবং এটা হচ্ছে আমার টি ওয়ান টি টু টি থ্রি এবং টি ফোর দেওয়া আছে। তো এগুলোর মধ্যে যে রিলেশনটা সেটাও এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমাকে বের করতে বলছে যদি তিনোটা ইঞ্জিনের কর্মদক্ষতা সমান হয়, অর্থাৎ এখানে যে ইটা ওয়ান ইটা টু এবং ইটা থ্রি আছে সবগুলো একটু সমান হয়, তাহলে টি ওয়ান টি টু এবং টি ফোরের মধ্যে যে সম্পর্ক সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আচ্ছা, তো আমাদের এখানে মানে কোনটার বেসিসে কাজ করতে হবে, তো এখানে প্রথমে আমাকে বলে দিচ্ছে যে কর্মদক্ষতাগুলো সমান, আমরা আগে কর্মদক্ষতাগুলো বের করেই ফেলি। তাহলে আমার যেই প্রথমে ইটা ওয়ান আছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। আচ্ছা, এরপর যে আমার ইটা টু আছে, আমি লেখাটা একটু সুন্দর করি, ইটা টু সেটা হচ্ছে ওয়ান মাইনাস টি থ্রি বাই টি টু, এবং যে আমার ইটা থ্রি আছে সেটা হচ্ছে আমার ওয়ান মাইনাস টি ফোর বাই টি থ্রি। আচ্ছা, এতটুকু গেল। এখন বলা হয়েছে যে তিনটাই সমান, তাহলে ইটা ওয়ান ইজ ইকুয়াল টু ইটা টু ইজ ইকুয়াল টু ইটা থ্রি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টি থ্রি বাই টি টু ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টি ফোর ডিভাইড বাই টি থ্রি। তাহলে অনুপাতগুলো থেকে আমি লিখতে পারি যে টি টু ডিভাইড বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু টি থ্রি ডিভাইড বাই টি টু ইজ ইকুয়াল টু টি ফোর ডিভাইড বাই টি থ্রি। আচ্ছা, তো এখান থেকে আমি কী কী লিখতে পারবো, এখান থেকে আমি
মানে আমাকে মূলত বের করতে হবে T1 T2 এবং T4 এর মাঝখানে যে সম্পর্ক সেটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে T2 ইজ ইকুয়াল টু আচ্ছা T2, তাহলে আমি যদি এই দুটা চিন্তা করি, জাস্ট এই দুটাকে চিন্তা করি, তাহলে মানে আমি যদি অন্য কালি দিয়ে দেখাই, যে আমি যদি এই দুটার কথা চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু T1 ইন্টু T3, ঠিক আছে। আর যদি আমি ওই পাশেরগুলো দিয়ে চিন্তা করি, যেমন এখানে যদি আমি আরেকটা কালার নিই, যদি আমি এই দুটার কথা চিন্তা করি, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারবো, সেখান থেকে আমি লিখতে পারবো যে T3 স্কোয়ার ইজ ইকুয়াল টু T2 ইন্টু T4, ঠিক আছে। এখন আমাকে 1 to 4 এর মাঝখানে যে রিলেশনটা সেটা লাগবে, তাহলে এখানে 3 আসা যাবে না, তাহলে আমি এখানে যে এই 3টা, সেই 3টাকে রিপ্লেস করতে হবে এটা দিয়ে, ঠিক আছে। তাহলে এই 3টাকে যদি আমি রিপ্লেস করি, তাহলে সেটা হচ্ছে আমার T2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু T1 T3 এর জায়গায়, তাহলে এটা হচ্ছে রুট ওভার T2 T4। তাহলে এই রুটটাকে যদি আমি তুলে ফেলি, তাহলে T2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু T1 হোল স্কোয়ার ইন্টু T2 ইন্টু T4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে একটা T2, এখান থেকে একটা T2 যদি চলে যায়, তাহলে T2 হোল কিউব ইজ ইকুয়াল টু T1 স্কোয়ার ইন্টু T4। তাহলে 1 2 আর 4 এর মাঝখানে যে রিলেশনটা, যে সম্পর্কটা, সেটা এটা হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেনটার আনসার। আচ্ছা, তো আমাদের যে 3 নম্বর কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের বলা আছে যে 2 মোল একটি আদর্শ গ্যাস, সেটা হচ্ছে 2 মোল একটি আদর্শ গ্যাস দ্বিপারমাণবিক গ্যাসকে একটি 3 ধাপ বিশিষ্ট চক্রের মধ্য দিয়ে নেওয়া হলো। 3টা ধাপ। প্রথম ধাপে আমরা সমায়তন প্রক্রিয়ায় তাপমাত্রা 300 কেলভিন থেকে 800 কেলভিন করলাম। এরপর সমষ্ণ প্রসারণের মাধ্যমে প্রাথমিক চাপে সমান চাপে ফিরে আসলাম এবং সমচাপীয় সংকোচনের মাধ্যমে গ্যাসটির আদি অবস্থানে পূর্ণ চক্র সম্পূর্ণ করে। আমি এখানে প্রতি ক্ষেত্রে আমার মানে প্রতিটা ধাপে এন্ট্রপি পরিবর্তন আমাকে বের করতে হবে। তো এই কোশ্চেনটা করার আগে আমরা একটা জিনিস জেনে আসি, সেটা হচ্ছে গ্যাসের এন্ট্রপি পরিবর্তন, যেটা আমাদের বোর্ড পরীক্ষায় থাকে না। তো সেটা হচ্ছে আমরা এখানে আমাদের হেডিংটা দিই, সেটা হচ্ছে আমাদের গ্যাসের এন্ট্রপি পরিবর্তন। আচ্ছা, তো গ্যাসের এন্ট্রপি পরিবর্তন হবে। তো এখানে হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন হবে না, কারণ এটা তো জানোই, আশা করি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন হয় না। তো আমরা বাকি 3টা ক্ষেত্রে আমাদের যে আলোচনা সেটা কন্টিনিউ করতে, সেটা হচ্ছে সমচাপ। তো সমচাপ, এরপর আছে আমাদের সম আয়তন, এরপর আছে আমাদের সমষ্ণ। আচ্ছা, আচ্ছা, তো সমচাপে কি হয়, আমাদের যে পি সেটা থাকে যে আমার কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এই যদি কনস্ট্যান্ট হয় এবং ভি সমানুপাতিক টি হয়, তাহলে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করতেছি, T1 থেকে T2 টেম্পারেচারের পরিবর্তন করতেছি। তাহলে আমরা কি জানি যে S ইজ ইকুয়াল টু, আমরা জানি কি DS ইজ ইকুয়াল টু DQ বাই T হয়, ঠিক আছে। আর আমরা জানি যে সমচাপে আমাদের যে DQ, সেটা হচ্ছে সমচাপে DQতে হচ্ছে NCP DT। তাহলে আমরা যদি এখানে পুরো অ্যাসটা বের করতে চাই, ঠিক আছে, অ্যাসের যে পরিবর্তন, পুরো অ্যাসের পরিবর্তন, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব DQ বাই T, ঠিক আছে। তাহলে T1 থেকে T2তে, তাহলে T1 থেকে T2 করলে এখানে আমি একটু জায়গা নিই, স্পেস নিই। তাহলে এখান থেকে দেখো, আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করি, তাহলে সেটা হচ্ছে S ইজ ইকুয়াল টু, যেহেতু DQ, তাহলে মানে DQ মানটা আমি এখানে বসাই দেবো, সেটা হচ্ছে T1 থেকে T2তে যাবে, তাহলে NCP DT ডিভাইড বাই T। তাহলে N আর CP হচ্ছে যে আমার ধ্রুবক, তাহলে N আর CP বের হয়ে যাবে। তাহলে DTকে আমরা যদি 1 বাই Tকে ইন্টিগ্রেশন করি, সেটা হচ্ছে আমার ln T। তাহলে ln Tকে আমরা যদি এখন লিমিট বসাই, তাহলে হচ্ছে ln T2 বাই T1। এটা হচ্ছে আমার সমচাপের ক্ষেত্রে যে এন্ট্রপি পরিবর্তন সেটা। এবার আসে আমাদের সমচাপের ক্ষেত্রে যেটা হবে। তো সমচাপের ক্ষেত্রে দেখো সেম জিনিস, এখানে যেভাবে আমরা করছি এখানে ঠিক সেম জিনিসটা করবো, সেটা হচ্ছে আমার S ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ DQ বাই T। আচ্ছা, এখানে DQটা কী হবে, এখানে হচ্ছে আমার T1 থেকে T2 লিমিট হবে। তাহলে DQটা কি সমায়তনের ক্ষেত্রে যেটা আমাদের DQ হয়,
সেটা হচ্ছে এন সিভি ডিটি ডিভাইড বাই টি। তাহলে ঠিক একইভাবে এখানে আসবে এন সিভি লন T2/T1। এটা হচ্ছে আমার সম আয়তনের ক্ষেত্রে যে এন্ট্রপি পরিবর্তন সেটা। এবং সমষ্ণ ক্ষেত্রে কী হবে? সমষ্ণ ক্ষেত্রে দেখো আমাদের যে ডিকিউ সেটা হচ্ছে আমার ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর এখানে হচ্ছে আমার ডিইউ, সেটা হচ্ছে আমার 0। তাহলে আমার যে কৃত কাজ সেটা হবে এখানে আমাদের ডিকিউ। তাহলে কৃত কাজটা কি? সেটা হচ্ছে আমার এনআরটি লন V2/V1। আচ্ছা, তাহলে এখন আমাদের যে ডেল এস মানে পুরা যে এস মানে এন্ট্রপির যে পরিবর্তন সেটা বের করার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেটা হচ্ছে T1 থেকে T2 টেম্পারেচারে dQ/T। এটা হচ্ছে আমাদের যে বেসিক সূত্রটা সেটা থেকে আমরা আনতেছি, ডিরাইভ করতেছি যে আমাদের আসল সূত্রগুলো কী কী হবে যেগুলো আমরা ইউজ করব। তাহলে ইন্টিগ্রেশন অফ nRT লন V2/V1 সমষ্ণতে। তাহলে সমষ্ণের ক্ষেত্রে দেখো V2/V1 ডিভাইড বাই টি ইন্টিগ্রেশন অফ T1 থেকে T2। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো সরি এখানে তো ইন্টিগ্রেশন হবে না সরি আমি একটা জিনিস ভুল করে ফেলছি। সরি এখানে ইন্টিগ্রেশন হবে না কারণ এখানে মানে T2 কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডেল কিউ ডিভাইড বাই টি, যেটা আরেকটা সূত্র আছে না আমাদের, সেটা মানে কিউ এর টোটাল পরিবর্তন, তাপের টোটাল পরিবর্তন ডিভাইড বাই টি। তাহলে সেখান থেকে আমার আসবে nRT লন V2/V1 ডিভাইড বাই টি। তাহলে সেখান থেকে আমার আসবে nR লন V2/V1, অথবা এখান থেকে আমরা লিখতে পারি nR লন P1/P2। তো এগুলো হচ্ছে আমার গ্যাসের যে এন্ট্রপির পরিবর্তন সেগুলোর জন্য আমার ব্যবহার করবো যে সূত্রগুলো সেগুলো। ঠিক আছে, এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো জাস্ট ডিরাইভ করে আমি ম্যাথে ইউজ করতে পারবো, সমস্যা নেই। তো এবার আসে আমার যে মেইন ম্যাথটা ছিল সেখানে বলা হয়েছে যে 2 মোলার একটা আদর্শ পারমাণবিক গ্যাসকে 3টা স্টেপে আমরা মানে একটা চক্র সম্পাদন করছি। তাহলে আমরা এখানে আগে আমার যে ডায়াগ্রামটা সেটা একটু আঁকার চেষ্টা করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ভি। এখন আমাকে বলছে যে প্রথমে ছিল 300 কেলভিন থেকে 800 কেলভিনে নিয়ে গেছে সম আয়তন, অর্থাৎ ভি এর কোনো চেঞ্জ হয়নি। তাহলে 300 কেলভিন থেকে 800 কেলভিনে নিয়ে গেল এখানে। এখন আমরা পি কেন বাড়ালাম? কারণ আমরা জানি যে পিভি সমান nRT, সেখানে আমার ভি কনস্ট্যান্ট। তাহলে পি বাড়লে টিও বাড়বে, অর্থাৎ টি বাড়লে পি বাড়বে, কারণ পি সমানুপাতিক টি হবে এখানে। ঠিক আছে, তাহলে যদি টি বাড়ে তাহলে আমার পিও বাড়বে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে প্রেশারও বাড়বে। তাই 300 কেলভিন থেকে 800 কেলভিনে গেলে এখানে আমার প্রেশারটা বৃদ্ধি পাবে। এরপর স্টেপ 2 কী করছে? সমষ্ণ প্রসারণের মাধ্যমে প্রাথমিক চাপে সমান চাপে ফিরে আসে। আচ্ছা, প্রাথমিক চাপে সমান চাপে ফিরে আসে এটা অর্থ হচ্ছে মানে সমষ্ণতা আসছে, তো সমষ্ণতা কী হয়? পিভি সমান nRT, তাই সমষ্ণতা আমার যে টি সেটা কনস্ট্যান্ট থাকে, তাহলে পি সমানুপাতিক 1/v। তাহলে যেহেতু আমরা এখানে পি সমানুপাতিক 1/v, তাহলে আমরা যেহেতু এখানে প্রসারণ করছি মানে আয়তন বাড়াইছি, তাহলে এখানে আমার যে চাপটা কমে যাবে এবং এটা প্রিভিয়াস যে চাপটা সেটা সমান হয়ে যাবে। প্রিভিয়াস চাপটা এই লেভেলে ছিল, তাহলে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর সমচাপীয় সংকোচনের মাধ্যমে গ্যাসটিকে আদি অবস্থায় ফিরানো হয়। সমচাপীয় সংকোচন মানে এখানে চাপে কোনো পরিবর্তন হবে না এবং এটা আদি অবস্থানে ফিরে আসবে। আচ্ছা, এইটা হলো আমার যে কাহিনী মানে যে চিত্রটা আঁকা ছিল সেটা ডায়াগ্রামটা আমরা আঁকলাম। তাহলে এখানে হচ্ছে আমার এটা যদি আমার P1 হয় তাহলে এটা আমার V1, এটা হচ্ছে আমার 300 কেলভিন, এবং আমরা এরপর বাড়াইছিলাম 800 কেলভিনে, সেটা হচ্ছে আমার P2 এবং V1, কারণ এখানে আমরা সমায়তনে করছিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এখানে হচ্ছে V1 এবং এটা হচ্ছে আমার 800 কেলভিন, এবং এরপর আমরা এখানে সমষ্ণতে করছিলাম, তাহলে সেটা হচ্ছে আমার P1 V2 800 কেলভিন। ঠিক আছে, কারণ সেকেন্ড স্টেপটাতে আমরা সমষ্ণ প্রসারণ করছিলাম, তাহলে এখানে ভি চেঞ্জ হবে স্বাভাবিক। আচ্ছা, তো এরপর হচ্ছে আমার স্টেপ 1 ওর জন্য যে এন্ট্রপি পরিবর্তন সেটা আমরা বের করি, আর সেটা হচ্ছে ডেল S1 ইজ ইকুয়াল টু, তো বলছে কি সম আয়তন। তো সম আয়তনের জন্য আমরা এখানে সূত্রটা বের করছিলাম। সম আয়তনের জন্য সূত্রটা সেটা হচ্ছে NCV লন T2/T1। তাহলে এখানে আমরা লিখি যে NCV লন T2/T1। আচ্ছা, তো এন এর মান কত? আমরা জানি এখানে 2 মোল গ্যাস, তাহলে 2 ইন্টু এবার সিভি এর মান আমার লাগবে। তাহলে সিভি এর মান কি? আমরা জানি সিভি হচ্ছে আমার F/2R হবে। ঠিক আছে, ইন্টু লন, এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, লন T2/T1, তাহলে লন 800 কেলভিন
ডিভাইডেড বাই 300 কেলভিন, সেটা হচ্ছে আমার 2 ইন্টু, যেহেতু এটা দ্বিপারমাণবিক গ্যাস তাহলে এফ এর মান কত 5 ডিভাইড বাই 2 ইন্টু আর ইন্টু লন 8/3, আর এর মান জানি 8.314, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করার পর আসবে 40.77 জুল পার কেলভিন। আচ্ছা, এরপর যদি আমরা স্টেপ 2 এর জন্য এখানে চিন্তা করি, আমি একটু এটাকে সরাই রাখি এখানে। আচ্ছা, যদি আমি এখানে স্টেপ 2 এর জন্য চিন্তা করি, তাহলে এখানে বলা ছিল সমষ্ণ প্রসারণ। তাহলে সমষ্ণ প্রসারণে মানে সমষ্ণের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেটা হচ্ছে এন আর লন V2/V1, সেটা হচ্ছে আমার ডেল S2, সেটা হচ্ছে এন আর লন V2/V1, V2/V1। আচ্ছা, তো আমাকে এখানে V2 আর V1 এর যেই অনুপাতটা সেটা লাগবে এখন। ঠিক আছে, V2/V1 এর অনুপাতটা লাগবে। আচ্ছা, তাহলে প্রিভিয়াসলি আমরা যখন এখানে সময় আয়তনে আমরা চেঞ্জ করছিলাম, ঠিক আছে, ওখানে আমরা কি জানতাম যে P1/T1, সরি P1/T1 না, এখানে আসবে আমার কই জায়গা গেল। আচ্ছা, তো এরপর আমরা এখান থেকে যেহেতু আমার V2/V1 এর যে অনুপাতটা সেটা লাগবে, সেটা হচ্ছে আমার মানে আমরা যে প্রথমে যে চেঞ্জ করছিলাম সেখানে আমরা লিখতে পারি যে P1/T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইড বাই T2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P1/T2 ইজ ইকুয়াল টু আমার T1/T2। তাহলে T1/T2, T1 ছিল কত 300 আর T2 ছিল আমার 800, তাহলে 3/8, 300 এবং 800, 3/8। তাহলে এটা হচ্ছে আমার একটা অনুপাত। তাহলে এখান থেকে আমরা V2/V1 এর অনুপাতটা কি P1/P2 এর অনুপাতটা সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু 8.314 ইন্টু লন 3/8। সেটা তাহলে সেখান থেকে আমার এন্ট্রপির মানটা আসবে -16.309 জুল পার কেলভিন। এবং এটা যেহেতু একটা মানে পূর্ণচক্র, তাহলে পূর্ণচক্রে কী হয়, আমার যে টোটাল এন্ট্রপি সেটা হচ্ছে আমার 0 হয়। তাহলে আমরা লিখতে পারি যে ডেল S1 প্লাস ডেল S2 প্লাস ডেল S3 সেটা হচ্ছে আমার 0। তো সেখান থেকে আমার ডেল S3টা হবে -40.77 প্লাস 16.309। তাহলে সেখান থেকে আমার আনসারটা আসবে -40.77 প্লাস 16.309। তো সেখান থেকে আমার আনসারটা আসবে -24.461 জুল পার কেলভিন। এটা ছিল আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা সেটা সলভ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেন। তো 4 নাম্বার কোশ্চেনে আমাদের বলা আছে যে ABCDA পথে 150 মোল নাইট্রোজেন গ্যাস নিয়ে একটি চক্র সম্পন্ন করা হচ্ছে। চক্রের মোট কৃতকাজ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমাদের যেটা একটু ভালো করে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এটা একটা পিটি গ্রাফ, এটা কোনো পিভি গ্রাফ না, ঠিক আছে। আচ্ছা, তো পিটি গ্রাফের ক্ষেত্রে আমাদের এখানে 4টা প্রসেস দেওয়া আছে। তো 4টা প্রসেস আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন প্রক্রিয়ায় করতেছে। তো আমরা যদি খেয়াল করি যে পিটি যে এবি যে অংশটা সেটা কিন্তু মূল বিন্দুর সাথে মানে মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা থেকে আমরা বুঝতেছি সেটা হচ্ছে পি সমানুপাতিক টি, অর্থাৎ এটা হচ্ছে আমার সমায়তন। কারণ আমি জানি যে পিভি সমান এন আর টি, যদি আমার ভি কনস্ট্যান্ট হয় তাহলে পি আর টি সমানুপাতিক হয়, তাহলে এটা হচ্ছে আমার সমায়তন। এবি হচ্ছে সমায়তন। এবং বিসির ক্ষেত্রে আমরা খেয়াল করতেছি যেখানে পি চেঞ্জ হচ্ছে না, তাহলে বিসি হচ্ছে আমার সমচাপ। এরপর সিডির ক্ষেত্রে আমরা খেয়াল করতেছি এখানে টি এর কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার সিডি হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। এবং ডিএ যে অংশটা সেখানে আমার প্রেশার আবার চেঞ্জ হচ্ছে না, তাহলে এই ডিএ অংশটা হচ্ছে আমার সমচাপ। তাহলে আমরা যে 4টা প্রসেস আছে সেই প্রসেসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি, এবং আইডেন্টিফাই করার পর আমরা এখানে প্রত্যেকটা অংশের কৃতকাজ বের করব। আচ্ছা, তো আমরা যদি প্রথমে আসি আমার এবি অংশটা, তাহলে WAB, তাহলে WAB সেটা হচ্ছে কি আমার সমায়তন। তাহলে সমায়তনের ক্ষেত্রে আমার যে কৃতকাজ WAB সেটা হচ্ছে আমার 0 হবে। আচ্ছা, এরপর আসে আমার বিসি অংশ। তাহলে বিসি অংশটা কি হয়, বিসি অংশটা হচ্ছে আমার সমচাপ, কারণ চাপের কোনো চেঞ্জ হচ্ছে না, সমচাপ। তাহলে এখানে যে আমার WBC সেটা হচ্ছে আমার এন আর ডেলটি, তাহলে ডেলটি মানে D2 মানে সরি T2 মাইনাস T1। তাহলে দেখো এন আর এখানে কত মোল 150 মোল, আর এর মান কত 8.314 ইন্টু T2 মাইনাস T1। দেখো শেষ তাপমাত্রা কত 800 আর প্রথম তাপমাত্রা কত 400, তাহলে 800 মাইনাস 400, টোটাল যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 4.9884 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল।
এরপর আমরা দেখি আমাদের সিডি অংশটা, সিডি পার্ট, যেটা হচ্ছে আমার সমষ্ণ। ঠিক আছে, সমষ্ণ। তাহলে সমষ্ণের ক্ষেত্রে আমাদের WCD, তাহলে সেটা হচ্ছে NRT লন সমষ্ণ। তো তাহলে T2/T1, সরি সমষ্ণ। তাহলে এটা হচ্ছে আমার VD/VC। ঠিক আছে, মানে V2/V1, এটা সহজভাবে লিখি, তাহলে হচ্ছে V2/V1। আচ্ছা, এখন আমরা V2/V1 যেহেতু বলছে, আমরা এখান থেকে তো V2/V1 এর মান যাই না, আমরা এখানে P এর যে অনুপাতটা সেটা ইউজ করতে হবে। তাহলে সেটা হচ্ছে আমার NRT লন P1/P2। এখন আমার P2 অর্থাৎ সিডিতে আসে P1, এটা মানে গেলে 2.5। ঠিক আছে, 2.5। তাইলে আমার যেই অংশটা আছে মানে P2 সেটা তো আমরা জানি না, মানে এই অংশের যেই আমার চাপটা আছে সেটা আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কীভাবে বের করবো? সেটা হচ্ছে কথা। তাহলে আমরা এখান থেকে যে PA অংশে যে চাপটা সেটা আমরা বের করতে হবে। PA হবে আমার 2.5, মানে যা আমার P2 ছিল ইন্টু 200/400, কারণ এটা হচ্ছে আমার 200 না। আচ্ছা, এটা হচ্ছে আমার সময় এত নিয়ে গেছে। তাহলে P1/V1 সমান P2/V2 সেখান থেকে আসছে। তাহলে সেখান থেকে আমার আনসারটা আসবে 1.2518। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম 1.2518। তাহলে আমরা এখান থেকে লিখবো, তাহলে 150 ইন্টু 8.314 ইন্টু লং 2, P1/P2। তো এটা হচ্ছে লং 2। আচ্ছা, তো এটা যে আমার আনসারটা আসবে সেটা হচ্ছে আমার 6.9154 ইন্টু 10⁵ জুল। আচ্ছা, এরপর আসে আমার DA অংশ, যে DA পার্টটা আছে সেটা হচ্ছে আমার আবার সমচাপ। তাই সমচাপের ক্ষেত্রে WDA এটা হবে আমার NR T2-T1। তাহলে 150 গুণ 8.314, আর যে T2-T1 সেটা হচ্ছে আমার 200 বিয়োগ 800, 200 বিয়োগ 800। তাহলে সেটা হবে আমার -7.4826 ইন্টু 10⁵ জুল। এবং যেহেতু পুরা চক্রে কৃতকাজ চাইছে, তাহলে আমি যদি সবগুলোকে যোগ করি W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এটা হচ্ছে আমার যে টোটাল কৃতকাজ। তাহলে টোটাল কৃতকাজ আমার আসবে সবগুলো যোগ করলে 4.4212 ইন্টু 10⁵ জুল। এটা হচ্ছে আমার 4 নম্বরের আনসার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার 5 নম্বরের যে কোশ্চেনটা। তো 5 নম্বর কোশ্চেনে আমাকে বলা হচ্ছে যে n মোল আদর্শ গ্যাস AB প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, অর্থাৎ AB যে প্রক্রিয়াটা আছে সেটা মাঝখান দিয়ে আমি n মোল গ্যাস পাস করতেছি। তো এই প্রক্রিয়ার সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করো। তো কোনো কিছু সর্বোচ্চ বা সর্বনিম্ন এগুলো যখন আমাদেরকে বের করতে হয়, তখন আমরা কী করি, আমরা ওটা ইকুয়েশনটা বের করি, ওটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করার পর আমরা ওটাকে = 0 ধরি এবং ওখান থেকে আমরা মানগুলো বের করি। এভাবে আমরা ওই চরম মান বা যেই কনসেপ্ট আছে সেটা ইউজ করি। তো আমরা আগে এখান থেকে যে এই যে আমাদের যে AB প্রসেসটা আছে সেখানের জন্য আমরা মানে যে তাপমাত্রার একটা ইকুয়েশন বের করার চেষ্টা করি। তাহলে কীভাবে বের করা যায় সেটা হচ্ছে আমরা AB যে ইকুয়েশনটা, এটা আমরা কোঅর্ডিনেট চিন্তা করতে পারি যে এখানে যে বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে আমার V0, 2P0, আর এখানে যে বিন্দুটা সেটা হচ্ছে আমার 2V0, 2P0 না P0। তো আমরা দুই বিন্দুগামী সরলরেখার যে সূত্রটা আছে সেটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে x-x1 ডিভাইড বাই x1 - x2 = y - y1 y ডিভাইড বাই y1 - y2, এই সূত্রটা ইউজ করতে পারি, ছোটকালের সূত্র। তাহলে আমরা ওখান থেকে লিখতে পারি যে v - v0 ডিভাইড বাই v0 - 2v0 = p - 2p0 ডিভাইড বাই 2p0 - p0। এবং সেখান থেকে আমরা লিখতে পারি যে v0 থেকে যদি 2v0 চলে যায়, তাহলে v - v0 ডিভাইড বাই -v0 = p - 2p0 ডিভাইড বাই p0। ঠিক আছে, এবার যদি আমরা গুণ করি তাহলে সেটা হচ্ছে আমার p0v - p0v0 = -p ইন্টু v0 প্লাস 2p0v0। এটা জাস্ট আমি আর গুণ করলাম। আচ্ছা, এরপর আসবে আমার যে ইকুয়েশনটা, সেটা যদি আমি এখানে সরাই তাহলে হচ্ছে আমার যেটা আসবে ফাইনাল ইকুয়েশন সেটা হচ্ছে pv0 প্লাস p0v = 3p0v0।
ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি শুধু পিকে রাখতে চাই, মানে আমি চেষ্টা করতেছি পিভি সমান এনআরটির সাথে তুলনা করার, যাতে কিছু একটা মানে যে টি এর ইকুয়েশনটা চলে আসতে পারে, মানে পিভি রাখতে চাচ্ছি একদিকে। তাহলে আমি আগে পিটাকে সাইড করি, যে পি সমান আসবে আমার, যদি এখান থেকে বের করি, ঠিক আছে, তাহলে পি সমান আসবে মাইনাস পি নট ডিভাইড বাই ভি নট ইন্টু ভি প্লাস 3 পি নট। ঠিক আছে, আমরা প্রথমে ভি নট দ্বারা ভাগ করছি, এরপর ভি নট দ্বারা ভাগ করছি, তাহলে এখানে 3 পি নট থাকতো, এখানে 3 পি নট থাকতো, এবং এখানে যে ভি নট চলে যেত শুধু পি থাকতো, আর এখানে যে অংশটা এটা ওই পাশে আমরা সরাই নিছি। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে পি আস, তাহলে আমরা এখানে পি ভি লিখতে পারি না, তাহলে পি ভি যদি লিখি তাহলে আমরা কী হবে, মাইনাস পি নট বাই ভি নট ভি স্কোয়ার প্লাস 3 পি নট ভি। ঠিক আছে, তাহলে এখানে যে পি সেটা আমরা কি লিখতে পারি, পি ভি সমান এনআরটি, তাহলে এনআরটি ইজ ইকুয়াল টু মাইনাস পি নট বাই ভি নট ভি স্কোয়ার প্লাস 3 পি নট ভি। আচ্ছা, তাহলে যদি আমার টি এর ইকুয়েশন লাগবে, তাহলে টি ইজ ইকুয়াল টু 1/nr, তাহলে মাইনাস পি নট বাই ভি নট ভি স্কোয়ার প্লাস 3পি নট ভি। আচ্ছা, এখন আমাদেরকে এটা যে ভেরিয়েবল এটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং এটাকে আমরা জিরোর সাথে কম্পেয়ার করবো। তাহলে আমরা করবো মানে হায়েস্ট ভ্যালুর জন্য, সর্বোচ্চ তাপমাত্রার জন্য ডিটি ডিভাইড বাই ডিভি ইজ ইকুয়াল টু 0। ডিভি কেন, কারণ এখানে যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে আমার ভি আছে, কিন্তু পি কিন্তু না, এখানে যে সবগুলো পি নট আছে, তাহলে পি নট কিন্তু ধ্রুবক। তাহলে ডি মানে ভি এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে 1/nr এটা বাইরে, এটা ধ্রুবক, তাহলে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে মাইনাস পি নট বাই ভি নট, এটা বাইরে চলে আসবে ধ্রুবক, ইন্টু 2ভি, আর এখানে থাকবে প্লাস সব বাইরে চলে আসবে, তাহলে হচ্ছে 3পি নট, এটা চলে আসবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখানে আমরা ভি এর মানটা পাবো, এই যে ভি, সেই ভি এর মানটা পাবো, সে ভি হচ্ছে 3v0/2। ঠিক আছে, এই জিনিসটাকে যদি আমি একটু ছোটো করি, v0/2, আচ্ছা গেল। তাহলে এখান থেকে যেহেতু আমরা সর্বোচ্চ তাপমাত্রার জন্য যে ভি সেটা পাইলাম, তাহলে সর্বোচ্চ তাপমাত্রার জন্য আমরা যদি পিটাও বের করতে পারি, তাহলে সেখান থেকে আমরা পিভি সমান এনআরটি দিয়ে ইউজ করতে পারবো। তাহলে এবার এখানে যে পি এর ইকুয়েশনটা আছে, এই যে পি এর ইকুয়েশন এখানে আমরা ভি এর মানটা বসাই দিই, তাহলে সেটা কী হবে, তাহলে পি ইজ ইকুয়াল টু মাইনাস, সেটা হচ্ছে মাইনাস পি নট বাই ভি নট, তাহলে ভি এর মান কি 3v0/2 প্লাস 3পি নট, তাহলে সেখান থেকে আসবে ভি নট কাটা, তাহলে এখানে থাকবে মাইনাস 3/2পি নট প্লাস 3পি নট, তাহলে সেখান থেকে আসবে আমার 3/2পি নট। ঠিক আছে, মাইনাস 3/2পি নট প্লাস 3পি নট, আমি তো দেখি মাইনাস 3/2 প্লাস 3, হ্যাঁ 3/2, ঠিক আছে ক্যালকুলেশন। তাহলে পি নট, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পিভি সমান এনআরটি, যেটা আমার আদর্শের কাছে সূত্র, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে আমার পিভি ডিভাইড বাই এনআর, তাহলে পি এর মান যেটা মানে সর্বোচ্চ তাপমাত্রার জন্য যে পিটা সেটা হচ্ছে এটা হচ্ছে 3/2পি নট ইন্টু 3v0/2 ডিভাইড বাই এনআর, তাহলে টি সর্বোচ্চ তাপমাত্রা টি ইজ ইকুয়াল টু 9পি নট ভি নট ডিভাইড বাই 4nr। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ম্যাথের আনসার। তো আমরা এখানে কী করছি সেটা আবার যদি একটু বলি, আমাদের এখানে বলছিল যে সর্বোচ্চ তাপমাত্রাটা বের করতে হবে। তো সর্বোচ্চ তাপমাত্রা বের করার জন্য কী লাগবে, আমার টি এর ইকুয়েশন লাগবে, এবং টি এর ইকুয়েশন যখন লাগবে সেখানে আমরা ওইটা ভেরিয়েবলের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করবো, এবং এটাকে জিরোর সাথে কম্পেয়ার করবো, এবং সেখান থেকে আমরা ভেরিয়েবলের মানটা বের করে আমাদের যা যা দরকার তা বসাবো। আচ্ছা, তো এখানে আমরা টি বের করার জন্য আমরা যে এবি যে প্রক্রিয়া আছে, তো এবি প্রসেস, এই এবি প্রসেসের যে ইকুয়েশন মানে পিভি গ্রাফ থেকে যে ইকুয়েশনটা, সেখান থেকে ভি আর পি এর যে সম্পর্কটা এটা বের করছি, যা সরলরেখার সূত্রটা ইউজ করে, সেখান থেকে আমরা এনিহাও ট্রাই করছি যে পিভি আনার জন্য, যে মানে পিভি সমান এনআরটি না, তাহলে পিভি টাইপ কিছু একটা আনার জন্য। তাহলে আমরা যখন দেখতেছি যে আমরা পিকে আলাদা করতে পারতেছি, তাহলে আমরা পিকে আলাদা রেখে বাকি সবগুলোকে একদিকে নিয়ে গেলাম, এবং সেখান থেকে আমরা পিভি মানে ভি গুণ করলাম, উভয় পক্ষে গুণ করার পর আমরা পিভিকে এনআরটি দিয়ে রিপ্লেস করলাম, এবং সেখান থেকে আমরা টি এর ইকুয়েশন পাইছি। টি এর ইকুয়েশন পাওয়ার পর আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করার পর আমরা ভি এর ভ্যালুটা পাইছি, সর্বোচ্চ তাপমাত্রার জন্য যে আয়তন সেটা, এবং এরপরে আমরা সর্বোচ্চ তাপমাত্রার জন্য যে প্রেশার সেটাও পাইলাম, এবং পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আমরা বসাইলাম, এবং সেখান থেকে আমরা টি এর যে মানটা সেটা চলে আসলো। তো এই ছিল আমাদের 5 নম্বর ম্যাথটা। আচ্ছা, এরপর আসে আমাদের যে 6 নম্বর কোশ্চেন,
সরি 6 নম্বর যে কোশ্চেনটা, তো এটা অনেকটা ইজি। তো এখানে আমাদের বলা হয়েছে যে একটি 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসকে ধ্রুব ধ্রুব চাপে তাপ দেওয়া হলো, অর্থাৎ সমচাপ। তো ধ্রুব চাপে তাপ দেওয়া হলো, যদি 140 জুল তাপ দেওয়া হয় তবে অন্তস্থ শক্তি 100 জুল এবং তাপমাত্রা 5 কেলভিন বৃদ্ধি পায়। তাহলে গ্যাসের প্রকৃতি মানে এটা কত পারমাণবিক এবং আদর্শ গ্যাস ধ্রুবকের মান আর এর মান বের করতে হবে। আচ্ছা, তো এটা কীভাবে করব? তো আমরা যেহেতু জানি যে সমচাপ, তো সমচাপের ক্ষেত্রে আমরা এখানে যে দুটা মান দেওয়া আছে দুটা মান ইউজ করতে পারবো, যে কতটুকু তাপ দেওয়া হলো মানে তাপের পরিবর্তন এবং অন্তস্থ শক্তির পরিবর্তন, এই দুটা বের করতে পারি। তাহলে আমরা জানি অন্তস্থ শক্তির পরিবর্তন অলওয়েজ, এটা বড় হাতেই হবে, অন্তস্থ শক্তির পরিবর্তন অলওয়েজ কী হয়, এন সিভি টিটি, এটা অলওয়েজ হয়েছে যে কোনো প্রসেসের ক্ষেত্রে। তাহলে আমরা জানি সিভি এর মান কি, সিভি এর মাঝে F/2 আর, তাহলে আমরা পুরোটা একসাথে লিখতে পারি F/2 এন আর ডিটি। তাহলে এটা ইকুয়াল টু কত, এটা হচ্ছে 100, মানে পরিবর্তনটা হচ্ছে 100 জুল। আর যে তাপের পরিবর্তন সেটা আমরা যেহেতু সমচাপ, এখানে বলা হয়েছে যে ধ্রুবচাপ, তাহলে সমচাপের ক্ষেত্রে কী হয়, এন সিপি ডিটি। তাহলে এখানে এন সিপি ডিটি হলে আমরা সিপিকে কি লিখতে পারি F/2 + 1, তাহলে F/2 + 1 আর হয়, সিপি ইজ ইকুয়াল টু F/2 + 1 আর, তাহলে এন আর ডিটি। এক্ষেত্রে যে তাপের পরিবর্তন সেটা হচ্ছে আমার 140 জুল। আচ্ছা, তো এখান থেকে আমরা এটা অনুপাত করে বের করতে পারি না, এটা যদি আমার প্রথম ইকুয়েশন হয়, এটা যদি আমার দ্বিতীয় ইকুয়েশন হয়, যদি আমি এখানে 1/2 করি, তাহলে সেখান থেকে আমার আসবে F/2 এন আর ডিটি ডিভাইড বাই F/2 + 1 এন আর ডিটি ইজ ইকুয়াল টু আসবে 100 ডিভাইড বাই 140। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি F/2 ডিভাইড বাই F/2 + 1 ইজ ইকুয়াল টু 100/140। তাহলে এখান থেকে যদি আমরা এফ এর মান বের করি সেটা আসবে 5, অর্থাৎ এটা হচ্ছে একটা দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে দ্বিপারমাণবিক গ্যাস, এখন এটা ইউজ করে আমরা এখানে যে আমাদের যে আর এর মান, যে আদর্শ গ্যাস ধ্রুবকের মান সেটা বের করি। তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে করলেই হবে। তাহলে আমরা প্রথম ইকুয়েশন থেকে ইকুয়েশন 1 ইউজ করি, তাহলে সেটা হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু, এখানে কত মোল, হ্যাঁ 1 মোল গ্যাসের কথা বলা আছে, সেটা হচ্ছে 1 ইন্টু আর ইন্টু ডিটি। ডিটি কত, 5 কেলভিন বলা আছে। তাহলে 5 কেলভিন হলে এখানে আর এর মান আমার আসতেছে 200 আর 5/25, তাহলে এখানে হচ্ছে 8। তাহলে আর এখানে এককটা লিখতে হবে, সেটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল। তো এটা হচ্ছে আমার 6 নম্বর যেই ম্যাথটা সেটার আনসার। এরপরে যে ম্যাথটা 7 নম্বর ম্যাথ। তো এই 7 নম্বর ম্যাথে আমাদের বলা আছে যে 1 মোল আদর্শ দ্বিপারমাণবিক গ্যাসের জন্য তাপমাত্রা বনাম এনট্রপির লেখচিত্র দেওয়া হলো, সেটা হচ্ছে টি ভার্সেস এস এ, মানে এনট্রপির যে লেখচিত্র সেটা। এবং বলা আছে যে এবি পথে কী পরিমাণ তাপের পরিবর্তন হয় এবং এবি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কৃতকাজ নির্ণয় করো। আচ্ছা, তো এনট্রপি আর টি এর যদি গ্রাফ দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু টি ইন্টু ডেল এস, অর্থাৎ ডেল কিউ। তো এখান থেকে এটা কী বুঝে, ধরো এটা হচ্ছে আমার টি ভার্সেস এস এর গ্রাফ হয়, এটা যদি টি এবং এটা যদি আমার এস হয়, ধরো এটা হচ্ছে আমার গ্রাফ, মানে আমার যে প্রসেস সেটা গ্রাফ, এবং সেটা এখানে একটা এরিয়া নিবে। তাহলে এখানে যে পরিমাণ যতটুকু তাপের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে পুরাটা ক্ষেত্রফলের সমান হবে। এটা একটা ডেরিভেশন আছে, এটা আমি এখানে দেখাচ্ছি না যেহেতু এখানে ম্যাথ সলভ করতেছি। তাহলে এখানে যে এরিয়া, এই এরিয়াটাই হবে, মানে টি আর এস এর গ্রাফ থাকলে এই এরিয়াটাই হবে যতটুকু এখানে তাপের পরিবর্তন হয়েছে। তাহলে এখানে এটা খুবই সহজ, যদি প্রথমটা সলভ করি এবি পথে কী পরিমাণ তাপের পরিবর্তন হয়, তাহলে ডি কিউ, এটাকে যদি আমি ডি কিউ লিখি, ডি কিউ ইজ ইকুয়াল টু জাস্ট ক্ষেত্রফলটা বের করতে হবে। তাই যেহেতু এটা ট্রাপিজিয়াম, তাহলে সেই হিসাবে আমরা লিখব যে 1/2 ইন্টু 20 - 5, মানে উচ্চতা গুণ 2 বাহুর যে যোগফল সেটা, এটা হচ্ছে 400 যোগ 200। খেয়াল করতে হবে এগুলো ক্যালভিন আর জুল পার ক্যালভিন, যে এককটা হওয়া উচিত সেই এককটাতে আছে কিনা। তাহলে সেখান থেকে আনসারটা আসবে আমার 4500 জুল। তাহলে এটা হচ্ছে আমার তাপের পরিবর্তন। এবং বি নাম্বারটা বলা হচ্ছে যে অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কৃতকাজ। তো অন্তস্থ শক্তির পরিবর্তন ডিইউ, এটা যে কোনো প্রসেসের ক্ষেত্রে এন সিভি ডিটি হয়ে থাকে। তাহলে সিভি মানে কি, F/2 আর, তাহলে এটা হচ্ছে F/2 এন আর ডিটি। তাহলে যেহেতু এটা দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে সেটা হচ্ছে এফ এর মান 5, তাহলে 5/2 ইন্টু 1 মোল ইন্টু 8.314 ইন্টু ডিটি, কতটুকু তাপের মানে পরিবর্তন হচ্ছে, এটা 400 এবং 200। তাহলে বিয়োগ করলে আসে আমার, এখানে খেয়াল করতে হবে
এখানে 200 - 400, কারণ এটা আমি এবি মানে প্রসেসের জন্য চিন্তা করতেছি, সেটা হচ্ছে তাহলে 200 - 400, তাহলে আমার আনসারটা আসবে -4157 জুল। আচ্ছা, তাহলে আমরা জানি আমাদের যে প্রথম সূত্র ছিল সেটা হচ্ছে DQ সমান DU প্লাস DW, সেখান থেকে যদি আমরা DW এর মান বের করি সেটা আসবে আমার 4500, এটা যোগ 4157 মাইনাস করছি না, যেহেতু এখানে মাইনাস করতে পারে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ইকুয়াল টু 8657 জুল। এটা হচ্ছে আমাদের কৃতকাজ, যেটা ওটা কৃতকাজ এই প্রসেসে সেটা। তো এটা ছিল আমাদের 7 নম্বর ম্যাথের। আচ্ছা, তো এটা হচ্ছে আমার 8 নম্বর ম্যাথ। তো 8 নম্বর ম্যাথে আমাদের বলা আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2 মোল নাইট্রোজেন গ্যাসের উপর এতটুকু কাজ করা হলো এবং গ্যাসটি এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা পিস্টনের সিলিন্ডারে রাখা আছে। মানে পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার এবং এটাকে সিলিন্ডারে রাখা আছে। যদি গ্যাসের আদি তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে পিস্টনের উচ্চতা কত শতাংশ পরিবর্তন হবে? অর্থাৎ এটা যদি একটা পিস্টন হয় এবং মানে একটা সিলিন্ডার হয়, তাহলে এখানে একটা পিস্টন, সেই পিস্টনের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার বলা গেছে। তাহলে এখানে যদি আমরা গ্যাসের উপর কোনো সংকোচন প্রসারণ ঘটে, তাহলে পিস্টনটা উপরে অথবা নিচে শিফট হবে। আমার কতটুকু শিফট হবে আমার সেটাই এখানে জানতে চেয়েছে। তাহলে আমার কতটুকু কাজ করা হলো সেটা দেওয়া আছে, এন দেওয়া আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দেওয়া আছে এবং আদি তাপমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা এখানে শেষ তাপমাত্রাটা বের করতে পারি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার কৃতকাজের যে সূত্রটা সেটা হচ্ছে W = NR / 1 - গামা T2 / T1। তাহলে এখানে কতটুকু কাজ করছে সেটা বলেছে, সেটা হচ্ছে 211.5 = NR 2 মোল, আর এর মান 8.314, 1 - গামা, গামার মান কত, যেহেতু N মানে N2 সেটা হচ্ছে তোমার দ্বিপারমাণবিক, তাহলে গামার মান কত 1.4, ঠিক আছে। আচ্ছা, T2 - T1, আমার T2ই বের করতে হবে, তাহলে T2 - T1, T1 কত -10 প্লাস 273 কেলভিন। এখান থেকে আমরা জাস্ট T2 এর মানটাও জানা, এটা যে আমরা ক্যালকুলেটারে বসে, তাহলে T2 এর মান চলে আসবে, সেটা হচ্ছে আমার 268.087 কেলভিন, ঠিক আছে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে আমরা টি আর ভি এর যে রিলেশনটা সেটা জানি, সেটা হচ্ছে আমার T1 V1 গামা -1 = T2 V2 গামা -1। আমি আদি তাপমাত্রাও জানি, শেষ তাপমাত্রাও জানি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি অনুপাত করি, তাহলে T1 / T2 = V2 / V1 গামা -1, ঠিক আছে, গামা -1। আমি V2 আর V1 এটা আমরা জানি রিলেশন থেকে, তাই আমরা জানি কি যে V2 = মানে সেটা আমরা কি জানি, V = A × L। এটা কি হবে, কারণ এটা যদি সিলিন্ডার হয়, এটা যে মানে প্রস্থচ্ছেদের যে আয়তন সেটা যে A হয়, আর এটা লেন্থ যদি L হয়, তাহলে এটার ক্ষেত্রফলটা হচ্ছে V = A × L। তাহলে সেখান থেকে আমরা V আর A এটা সমানুপাতিক, কারণ পিস্টনের যে ব্যাসার্ধ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি যে L2 / L1 = গামা -1। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই, ক্যালকুলেটারে বসাই, আমরা জাস্ট L2 / L1 এর মানটা বের করব। তাহলে L2 / L1 = আমার আসবে 0.953, অর্থাৎ L2 এর মান কিন্তু L1 থেকে ছোট, এই জন্য এটা <1 আসছে। অর্থাৎ এখানে কিন্তু হ্রাস পাবে, আমার যে উচ্চতাটা সেটা হচ্ছে হ্রাস পাবে। তাহলে কতটুকু হ্রাস পাবে সেটা যদি আমি পার্সেন্টেজ আকারে লিখতে চাই, তাহলে আমরা লিখবো যে L1 - L2 / L1 × 100%, এটা হচ্ছে আমার কতটুকু হ্রাস পাবে সেটা। তাহলে আমার এখানে 1 - L2 / L1 × 100%, যদি আমি মান বসাই, তাহলে সেখান থেকে আমার আসবে 4.67%। এটা আমার হ্রাস বোঝাচ্ছে। হ্রাস কেন? কারণ এটা এই যে অনুপাতটা L2 / L1, এই যে অনুপাতটা সেটা আমার 1 থেকে কম আসছে। তাহলে এটা ছিল আমার 8 নম্বর ম্যাথের আনসার। তো এরপর হলো আমাদের 9 নম্বর যে ম্যাথ সেটা। তো এরপর হচ্ছে আমাদের 9 নম্বর যে ম্যাথটা সেটা। তো সেটা যদি আমরা দেখি, এখানে বলা আছে যে স্থির আয়তনে বায়ুর আপেক্ষিক তাপ এত, গামার মান দেওয়া আছে 1.4, এবং এসটিপিতে বায়ুর যে ঘনত্ব, মোলার ঘনত্ব পার কেজিতে প্রতি মিটার কিউবে যত ঘনত্ব সেটা হচ্ছে 1.29 kg/m3, এবং যান্ত্রিক সমতা নির্ণয় করতে বলছে। যান্ত্রিক সমতা কি, সেটা হচ্ছে আমাদের তাপ পরিমাপের 2টা একক আছে, সেটা হচ্ছে ক্যালোরি এবং আরেকটা হচ্ছে জুল। ওদের মাঝখানে যে রিলেশনটা আমাকে সেটা বের করতে পারলেই হবে, ঠিক আছে। তাদের যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক সমতা। তো অনুপাতটা আমরা কেমনি বের করবো, আমাদের এখানে আর এর মানটা দেওয়া আছে 8.314,
আমাদের আর এর এমন একটা মান বের করতে হবে যেটা আসলে জুল পার মোল পার কেলভিনে না, সেটা হচ্ছে ক্যালোরি পার মোল পার কেলভিনে। তাহলে আমরা আর এর একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তো এনি হাও আমার সিপি আর সিভি এর মানটা ক্যালোরি পার মোল পার কেলভিনে বের করতে হবে, এরপর ওখান থেকে আসলে অনুপাত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে খেয়াল করি যে সিভি যদি আমি বের করতে যাই, তাহলে সিভি এটা কি, এটা হচ্ছে মানে প্রতি মোলে তাপমাত্রা 1 কেলভিন করে বাড়াতে কতটুকু তাপ লাগবে। ঠিক আছে, তাহলে 170 পার ক্যালোরি 170 ক্যালোরি লাগে প্রতি কেজি তাপমাত্রা বাড়াইতে। তাহলে ওই কেজিতে কত মোল আছে সেটা যদি আমরা বের করতে পারি, সেখান থেকে তো আসলে বের হবে, তাই না? তবে সেটা যদি আমরা হিসাব করতে যাই, তাহলে আমরা কত মোল আছে, তাহলে 1 মোল বায়ুর ভর বের করতে হবে। তাহলে 1 মোল বায়ুর ভর এটা যদি আমি বের করতে পারি, তো এম ইজ ইকুয়াল টু রো ভি। রো আমি জানি কত 1.29, বা ভি বের করতে হবে ভি। তাহলে 1 মোল বায়ু বা যে কোনো গ্যাস 1 মোল কতটুকু জায়গায় দখল করে, 22.4 লিটার। তো সেটাকে যদি আমরা মিটার কিউবে নিই, তাহলে 22.4 ইন্টু 10⁻³ তাহলে সেখান থেকে যদি আমি হিসাব করি, সেটা হচ্ছে 0.028896 কেজি। তাহলে 1 মোল বায়ুর যে ভর সেটা হচ্ছে এত। তাহলে 1 কেজি বায়ুতে আসলে কত মোল থাকবে, সেটা হচ্ছে 1/0.028896 মোল থাকবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এখানে লিখি যে সিভি এর মানটা যদি আমি বের করতে চাই, এখানে আমাকে বলা আছে আপেক্ষিক তাপ, অর্থাৎ প্রতি কেজির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে কতটুকু। তাহলে সেখান থেকে আমরা বের করব প্রতি মোলের তাপমাত্রা 1 কেজি বাড়াইতে কতটুকু। তাহলে আমি কি এখানে ইজিলি ঐকিক বের করতে পারি না যে 1 কেজি বাড়াইতে লাগে এত, আর এত কেজি বাড়াইতে লাগবে আমার, ওইটাকে ভাগ করবো সুন্দর করে। ঠিক আছে না, এই জিনিসটি আমি এখানে অ্যাপ্লাই করবো। তাহলে 170 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 0.028896, তাহলে সেখান থেকে আমার সিভিএম যে মানটা সেটা আসবে 4.9123 ক্যালোরি পার মোল পার কেলভিন, অর্থাৎ প্রতি মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে এত ক্যালোরি। এবং এখান থেকে যদি আমি সিপি এর মানটা বের করি, আমি জানি সিপি ইজ ইকুয়াল টু গামা ইন্টু সিভি, এটা বলাই আছে দেখো এখানে। তাহলে সেখান থেকে আমি যদি গামা গুণ করি, সেটা আসবে আমার 6.877 ক্যালোরি পার মোল পার ক্যালভিন। ঠিক আছে, তাহলে এবার আমি সিপি মাইনাস সিভি সেটা আসবে আমার 1.965 ক্যালোরি পার মোল পার ক্যালভিন। এখন এই জিনিসটা ইকুইভ্যালেন্স কি, এই জিনিসটা ইকুইভ্যালেন্স হচ্ছে আমার আর এর মান। ঠিক আছে, আর এই মানটা আমাকে জুল পার মোল পার কেলভিনে দেওয়া আছে, সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ইকুইভ্যালেন্স করি, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে সেটা আসবে আমার 4.23 জুল পার কেলভিন, অর্থাৎ প্রতি ক্যালোরি মানে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.23 জুল। এটাই আসলে আমার ইকুইভ্যালেন্স, মানে এটাই হচ্ছে আমার যান্ত্রিক সমতা, এটাই আমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে এই ম্যাথটা আসলে একটু বোঝা কঠিন হতে পারে, তাহলে আমি বলি যান্ত্রিক সমতা হচ্ছে আমার যে ক্যালোরি এবং জুল এই দুটোর মাঝখানে যে অনুপাত সেটা এখানে বের করতে হবে। তাহলে এই দুটো অনুপাত কেমনে বের করবো, আমাকে আর এর মানটা দেওয়া আছে এখানে জুলে, তাহলে আমরা আর একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি। তাহলে সেখান থেকে আমাকে মোল পার ক্যালভিনে ক্যালোরি পার মোল পার ক্যালভিনে যে একটা ভ্যালু আছে সেটা বের করতে হবে, ওই এককে বের করতে হবে। তাহলে ওই এককে বের করার পর আমরা জাস্ট ওখানে অনুপাত করছি, তাহলে অনুপাতটার যে ভ্যালু ওইটাই হচ্ছে আমার যান্ত্রিক সমতা, অর্থাৎ জুল আর ক্যালোরির মাঝখানে যে অনুপাতটা সেটা হচ্ছে এখানে যান্ত্রিক সমতা বের করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখানে আমরা থার্মোডাইনামিক্সের যে কয়েকটা ম্যাথ ছিল সলভ করে ট্রাই করছি। থ্যাংক ইউ।